আসে। তনিমা খান। পর্ব 4। চরম বিরক্তি থেকেই ভালোবাসা বোধ হয় আরও তীব্রতর হয়। বদলে যাওয়া এই জীবনে মা ব্যতীত ইরাম কারোর সাথে যদি একদম বন্ধুর মতো মিশে যায় সেটা হলো শ্রেয়ান। সুঠামদেহী ওই পুরুষটিকে ছোট্ট মেয়েটির রাগ কান্না বিরক্তি সবকিছুর তোপে পড়তে হয়। আর শ্রেয়ান হাসিমুখে সেই রাগ বিরক্তির সামনা করে। কিন্তু মেয়েটিকে বিরক্ত করতে করতে কখন যে শ্রেয়ান তার ভরসা আর কমফোর্ট জোনে পরিণত হয়েছে তা বুঝতে পারল না। কর্মচারী ভরতী অফিসে শ্রেয়ান ইরাম আর ছেলেকে নিয়ে ঢুকছিল। তখন কিছু কর্মচারী ছুটে আসে অত্যাধিক সৌন্দর্যের মেয়েটিকে দেখতে। বরাবরের মতো মাথার বা পাশে একটা কালো টিপ দিয়ে রেখেছে শ্রেয়ান। কিন্তু যখনই ওই মানুষগুলো বেবি ট্রলির দিকে ঝুঁকে গেল ইরাম ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। রীতিমতো দাঁত কিটিমিটি করছে ভয়। শ্রেয়ান নিজেও ভয় পেয়ে গেল। সে অতিদ্রুত মেয়েকে কোলে তুলে নেয়। আদর করে বলে, মা ভয় নেই পাপা আছি তো। কান্না করতে করতে পরিচিত বিশ্বস্ত মুখটি দেখতে ইরাম আরও ঠোঁট বাঁকিয়ে কেঁদে উঠল। আহ্লাদের আগে সবেগে শ্রেয়ানের গলা জড়িয়ে ধরে হেঁচকি তুলে কাঁদতে লাগল। বাবার শার্টটা হাতের মুঠোয় কুঁচকে নিল। বিবর্ণ মুখশ্রী হলেও শ্রেয়ানের বুক জুড়ে প্রশান্তি নেমে আসলো মেয়ের আগ্রাসী আচরণে। এই তো ছোট্ট মনটিতে তার জন্য স্থান তৈরি হচ্ছে। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। এ যাত্রায় হয়তো গম্ভীর মেয়েটির বাবা হয়ে ওঠার পথটা খুব বেশি কঠিন নয়। বেল্ট দিয়ে বুকে বাঁধা শ্রবণ তখন টুকটাক করে বোনের কান্না দেখছে। দুজনকে একসাথে নিতে বেগ পেতে হলেও শ্রেয়ান সামলে নিল। মেয়ের পিঠে চাপড় দিয়ে বলল, আঙ্কেলদের আমি বারণ করে দিচ্ছি মা। দেখো কেউ তোমায় ছুঁয়ে দেবে না। বলেই শ্রেয়ান মেকি রাগ দেখিয়ে এমপ্লয়িদের বলল, পচা আঙ্কেলরা বকা বকা আমার মাকে ধরবে না। সে ভয় পাচ্ছে। শ্রেয়ান উচ্চস্বরে ধমকে দিতেই ইরাম কাঁধ থেকে মাথা তুলে আর চোখে তাকায় লোকগুলোর দিকে। সকলে চলে গিয়েছে দেখতেই তার কান্না কমে আসলো। সে টলমলে চোখে বাবার দিকে তাকায়। দৃষ্টিতে রাগ নেই, রয়েছে নম্রতা। শ্রেয়ান তার চোখ মুছিয়ে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে আদর করে দিল। প্রচণ্ড অধিকারবোধের সাথে বলল, এত ভয়ের কিছু নেই তো মা। পাপা সবসময় তোমার সাথে আছি। কেউ তোমায় আমার থেকে কেড়ে নিতে পারবে না। অবুঝ মেয়েটি হয়তো বুঝল না আশ্বাসের সেই বাণী। তবে এতটুকু বুঝল এই মানুষটার কাছে সে সবচেয়ে বেশি নিরাপদ। সে থমথমে মুখে শ্রবণের দিকে তাকায়। শ্রেয়ান তার দৃষ্টি লক্ষ্য করে বলে, ভাই তোমায় দেখছে। তাকে আদর করে দাও। ইরাম পিটপিট করে তাকায় শ্রবণের দিকে। অস্ফুট স্বরে বলে ওঠে, ভা ভা। শ্রেয়ানের চোখ চকচক করে উঠল মেয়ের কথায়। সে উজ্জ্বল দৃষ্টি ফেলে বলল, আমার মা দেখি ভাই বলছে। বলতো মা পাপা, পাপা বলো। ইরাম শ্রেয়ানের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, পা পা। শ্রেয়ান আনন্দে হই হই করে উঠল। মেয়ের গাল চেপে উল্লাসে চুমু দিয়ে বলে, আমার মা পাপা বলতে পারে, ভাই বলতে পারে। কত বড় হয়ে গিয়েছে। ইরামের নম্রতা উবে গেল। সে তৎক্ষণাৎ করা দৃষ্টিতে তাকায় বাবার দিকে। তাকে চুমু দিয়েছে আবার। শ্রেয়ান ফিক করে হেসে উঠল মেয়ের কপাল কুঁচকানো করা দৃষ্টি দেখে। দুপুর 1:10। শাহেদ চৌধুরীর বুকে ঘুমন্ত ছেলেকে দেখতেই ইরা চঞ্চল পায়ে এগিয়ে যায়। হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয়। শাহেদ চৌধুরী মৃদু হেসে ইশারায় বলল, পথে ঘুমিয়ে পড়েছে। ইরার মুখশ্রী চিন্তিত। ছেলেটা খেয়েছে প্রায় 2 ঘন্টা আগে। না খেয়েই ঘুমিয়ে গেল। সে দ্রুত ঘরে গিয়ে ঘুমন্ত ছেলের মুখে দুধ দিলে সে ঘুমের মধ্যেই চুক চুক শব্দ করে খেতে লাগল। শ্রেয়ান পিছু পিছু মেয়েকে কোলে নিয়ে ঘরে ঢুকল। শাহেদ চৌধুরী অসন্তোষ দৃষ্টিতে তাকায় নাতনির দিকে। আবদার করে বলে, একটু দাদুভাইয়ের কাছে এসো। ইরাম ছোট ছোট আতঙ্ক ভরা দৃষ্টিতে তাকায় তার দিকে। তৎক্ষণাৎ মুখ লুকায় বাবার বুকে। শ্রেয়ান ম্লান হাসল। তাকে ছাড়া আর কারোর কাছে যেতে চায় না। সে মেয়েকে নিয়ে ঘরে আসে। ইরার মাঝে জোরটা খানিক কমছে। তাই আজ আর তার মধ্যে কোন অস্থিরতা দেখা গেল না। বরং নির্বেই শ্রবণকে খাওয়াতে মগ্ন হল। শ্রেয়ান উদাস দেহ টেনে হাতে থাকা প্যাকেটটা ইরার কোলে রাখল। অতঃপর মেয়েকে বুকের উপর বসিয়ে বিছানায় শুয়ে পড়ল। ইরা দেখল শ্রান্ত দেহের মানুষটাকে। প্যাকেটটা নেড়েচেড়ে দেখে বুঝল এটাতে বারবিকিউ মোমো রয়েছে। ইরা মৃদু হাসল। একদিন শ্রেয়ানের সাথে বাইরে গিয়েছিল, তখন এই খাবারটা সে খুব মজা করে খেয়েছিল। তারপর থেকে শ্রেয়ান যখনই বাইরে যাবে ফিরে আসবে হাতে করে কিছু মোমো নিয়ে। মানুষটার ভাবনায় ইরা নামক বোবা বধির মেয়েটি কি সবসময় থাকে? তার হঠাৎ কিছু একটা মনে পড়তেই ঘুমন্ত ছেলেকে বিছানায় ঠিক করে শুইয়ে দেয়। রুম থেকে বেরিয়ে যায় দ্রুত কদমে। ফিরে আসে 1 কাপ চা হাতে। শ্রেয়ান চা দেখে উঠে বসে চায়ের কাপটা হাতে নেয়। ইরা মেয়েকে কোলে তুলে নিয়ে অস্ফুট শব্দ করল। শ্রেয়ান মেয়েটির চোখের দিকে তাকায়। ইরার কাছে বড্ড উদাসীন ঠেকল সেই দৃষ্টি। 1 পা এগিয়ে যায়। হাত গলিয়ে দেয় শ্রেয়ানের চুলের মাঝে। মাথা নেড়ে ইশারায় শুধায়, কি হয়েছে? শ্রেয়ান ম্লান হেসে চায়ের কাপটা রেখে দুহাতে মা মেয়েকে জড়িয়ে ধরল। ইরা হতচকিত হয়ে উদ্রে উত্তপ্ত মুখটি ঠেকে যেতেই
তবুও নির্বিকার চুলগুলোতে হাত বুলাতে লাগল। মায়ের দেখা দেখি ইরাম ও বাবার চুল টানতে লাগল। ছোট ছোট হাতের স্পর্শে শ্রেয়ান মাথা তুলে তাকায়। হেসে মেয়ের পা দুটো আঁকড়ে তাতে শব্দ করে চুমু খায় বলে, আমার ছোট্ট আদুরে বুড়ি। পরপরই পকেট থেকে একটা কাগজ বের করে ইরার সামনে তুলে ধরে। ইরা অবুঝ দৃষ্টিতে তাকায় কাগজটির পানে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে কোন নোটিশ। শ্রেয়ান ফোন বের করে কিছু লিখে ইরার মুখের সামনে ধরল। জবের থেকে নোটিশ এসেছে। আগামীকাল মেডিকেল চেক আপ সহ কিছু অফিসিয়াল কাজ রয়েছে। সেগুলো যদি নিখুঁত থাকে তবে পরশু থেকে জবে জয়েন করতে হবে। আর এই সপ্তাহেই হয়তো ফ্লাইটের শিডিউলও এসে যাবে। পুরোভাষা শুনেছি শিডিউল টাফ হবে, আমায় লম্বা সময়ের জন্য বাইরে থাকতে হবে। ইরার মুখশ্রী চকচক করে উঠল। ঠোঁট দুটি অনতিবিলম্বে বিস্তৃত হয়ে গেল। প্রফুল্ল হেসে অস্ফুট স্বরে কিছু বলল। শ্রেয়ান ঠোঁট উল্টালো স্ত্রীর উল্লাস দেখে। আলগোছে পুনরায় জড়িয়ে ধরে। উদ্রে মুখ গুজে জড়ানো উদাসীন কণ্ঠে বলল, আমার থেকে দূরত্ব আপনাকে এত খুশি কেন করে বিবিজান? আমার যে ইচ্ছে করে না আপনাদের ছেড়ে থাকতে। মোহনীয় সেই কথাগুলো অগোচরেই থেকে গেল দৈহিক প্রতিবন্ধকতার কারণে। ইরার কণ্ঠনালী রোধ হয়ে আসে উদ্রে কাটা কাটা দাড়িগুলো উগ্রভাবে স্পর্শ করতেই। এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো বড্ড আলাদা। এই মানুষটার স্পর্শ বড্ড আদুরে। যেখানে চাহিদা নয় ভালোবাসা মিশ্রিত স্পর্শ থাকে। হুটহাট পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দেয়া কোলের উপর শুয়ে পড়া, এগুলো তার কাছে নতুন, একদম নতুন। পূর্ব অভিজ্ঞতা তো ছিল বড্ড বিদঘুটে বিতৃষ্ণাময়। যখন সংসারের সকল কাজ শেষ করে সারাদিন পরে বিছানায় পিঠ হেলাত, তখন লোকটা রুক্ষ কণ্ঠে অনুভূতিহীনভাবে বলতো, কাপড় খোল। যখন না বুঝত তখন ক্ষিপ্ত হয়ে ওঠা, তারপর সেই রাগ তার ক্লান্ত দেহের উপর মিটানো। সংসার জীবন থেকে অনুভূতি উঠে গিয়েছিল। তখন হঠাৎই এক শ্রাবণে আগমন ঘটে এক অন্য ব্যক্তিত্বের মানুষের, যে আজ পর্যন্ত তার কাছে পুরুষালী চাহিদা নিয়ে হাজির হয়নি, বরং দুহাত ভরতি মুগ্ধতা নিয়ে হাজির হয়। 20 দিনের এই সংসারে আজ সকালেই তার করা প্রথম স্পর্শ ছিল তার ললাট বরাবর। যেই স্পর্শে তার ভঙ্গুর মন হঠাৎই মুখ থুবড়ে পড়ল। বড্ড ইচ্ছে হয় লোকটার কথা শুনতে, যার কর্মকাণ্ড এত আদুরে আহ্লাদ মাখা। তার কণ্ঠেও নিশ্চয়ই ভরপুর আদর হবে। গলার আওয়াজ কেমন? তাকে কি নামে ডাকে? একটু যদি শুনতে পেত, তবে কেমন হতো? সে কি খুব লজ্জা পেত? লজ্জায় পড়ে নিজেকে সঁপে দিত তার বাহুডোরে? উদ্রে পুনরায় রুক্ষ মুখটি ঘষে দিতেই ইরা হকচকায়। লালচে আভাযুক্ত মুখশ্রী লুকাতে ব্যস্ত হয়ে পড়ল শ্রেয়ান। মুখ তুলে তাকায়, ঠোঁটের কোণে স্মিত হাসি। ইশারায় ভ্রু নাচায়। ইরা না বোধক মাথা নেড়ে বোঝালো কিছু না। শ্রেয়ান আক্ষেপ ভরা কণ্ঠে আবার শুধায়, আপনি খুব খুশি তাই না? ইরা বুঝতে পারল বলে মাথা নাড়ল ঘন ঘন। শ্রেয়ান নিদারুণ যন্ত্রণা নিয়ে বলল, আপনি বড্ড নির্দয় ইরা। ইরা এটাও বুঝল। বুঝতে পেরে ঠোঁট ছড়িয়ে হাসল। শ্রেয়ান ডানে বামে মাথা নাড়ে স্ত্রীর উৎফুল্লতা দেখে। ঘটনাটা ছিল 2 সপ্তাহ পূর্বের। নতুন ঘরটিতে একটু একটু করে পরিচিত হয়ে ওঠা ইরার হঠাৎ নজরে আসে দেয়ালে টাঙিয়ে রাখা একটি ফটোফ্রেম। ছেলেকে দোল দিতে দিতে সে এগিয়ে যায় নিজের ঘরের বা পাশের দেয়ালটির কাছে। তার চোখে শ্রেয়ান পৃথিবীর সবচেয়ে সুদর্শন একজন পুরুষ, কারণ তার দৈহিক বরণ গঠন নজরকাড়া। তার থেকেও ফর্সা পেশায় একজন পাইলটের বাহ্যিক সৌন্দর্য বর্ণনার অপেক্ষা রাখে না। সাদা ফুল হাতার শার্টটির কাঁধে কালো অ্যাপোলেটের উপর স্বর্ণালী স্ট্রাইপ জ্বলজ্বল করছে। সুঠামদেহী সুশ্রী গড়নের পরিপাটি আভূষণে আবৃত মানুষটা হাস্যোজ্জ্বল মুখটি নিয়ে ককপিটে বসে আছে। ইরা বড় বড় নয়নে সম্মুখের সাদা মেঘে মেঘে ঢাকা এক ঐশ্বরিক সৌন্দর্যে আবৃত আকাশ দেখছে। মানুষটা আকাশ ছোঁয়? খুব আশ্চর্য হয় ইরা, এই আকাশ ছোঁয়া মানুষটা নাকি তার মতো অভাগী মেয়ের স্বামী। কাঁধে কেউ অলস গতিতে থুতনি রাখতেই ইরা হকচকায়। ঘাড় ঘুরিয়ে তাকালে শ্রেয়ানের মুখটি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরামকে কোলে নিয়ে শ্রেয়ান সোজা হয়ে দাঁড়ায়। হোয়াইট বোর্ডের সাথে হেলান দিয়ে ভ্রু নাচিয়ে শুধায়, কি দেখছিলেন? ইরা তার ঠোঁটের নড়চড় দেখে আঙুল তাক করল ফটোফ্রেমটির দিকে। বুড়ো আঙুল আর শাহাদাত আঙুল এক করে হাত দিয়ে বোঝালো ওয়াও ওয়াও। শ্রেয়ান নিজের ছবিটি এক পলক দেখল। স্মিত হেসে শুধায়, ওয়াও ওয়াও। ইরা মাথা নেড়ে সাই জানালো। শ্রেয়ান আবার শুধায়, আপনার ভালো লেগেছে? ইরা তৎক্ষণাৎ ঘন ঘন মাথা নাড়ল। রাজ্যের উৎফুল্লতা নিয়ে চোখ বড় বড় করে অস্ফুট স্বরে আউ শব্দ করে অনেক কিছু বলল। শ্রেয়ান অসহায়ত্ব অনুভব করল, তেমন কিছু বুঝতে না পেরে। সেই অসহায়ত্বের রেশ ধরেই মার্কার কলমটি এগিয়ে দিল। ইরা বুঝতে পেরে এক পলক থমকাল। পরমুহূর্তেই হেসে ফেলল। উৎকণ্ঠা নিয়ে বোর্ডে লিখল, আপনি কি পাখিদের মতো আকাশে উড়েন? খুব আনন্দ হয় নিশ্চয়ই। মেঘ ছুঁতে পারেন? আপনি কি ওই বিশাল প্লেনটিকে উড়াতে পারেন? আপনি তো খুব আপনাকে আকাশে উড়তে দেখার। আমি সবাইকে বলবো শ্রবণ আর ইরামের বাবা আকাশে উড়ে বেড়ায়, কি সুন্দর হবে বলুন, কিন্তু আমি তো বলতে পারি না।
সমস্যা নেই, ইরাম আর শ্রবণ বড় হয়ে বলবে তাদের বাবা ওই দূর আকাশে উড়ে বেড়ায়, সবাই তখন নিশ্চয়ই অনেক অবাক হবে। চোখে মুখে শিশু সুলভ আদল স্পষ্ট। কণ্ঠ নিশ্চয়ই অবুঝ শোনাত। তবে এই অবুঝের ন্যায় নিজের আনন্দ উৎফুল্লতা ব্যক্ত করতে পারা ইরার চোখে মুখে রাজ্যের কৌতূহল। শ্রেয়ান মুগ্ধ হয় সেই শিশুসুলভ উচ্ছ্বাস দেখে। চোখ মুদে নেয় সেই অপার্থিব সৌন্দর্য। মোহিত কণ্ঠে শুধায়, আপনি আকাশে উড়বেন? ইরা বুঝল সহজ এবং ছোট্ট সংলাপটি। সৌজন্য হেসে না বোধক মাথা নাড়ল। শ্রেয়ান কপাল কুঁচকে শুধায়, কেন? ইরা বোর্ডে লিখল, এত কপাল আমার আছে নাকি, আমি যেটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট। আমার স্বামীকে ওই দূর আকাশে উঠতে দেখাই আমার সার্থকতা। লেখাটির দিকে নির্নিমেষ তাকিয়ে রইল শ্রেয়ান। দৃষ্টি অম্লান, অথচ দেহাবয়ব ম্লান। জীবনে এমনি একটু সমর্থন চাইতো সবসময়। যে তার প্যাশনকে নিজের প্যাশন মনে করবে। যে তার খুশিতে নিজের খুশি খুঁজে নেবে। মেয়েটির চকচকে দৃষ্টি তখনও শ্রেয়ানের দিকে। শ্রেয়ান ম্লান হেসে আলগোছে ছেলে সহ টেনে নেয় মেয়েটিকে বুকে। ইরার পিঠ ঠেকল শ্রেয়ানের বুকে। ইরা নিরুদ্বেগ শান্ত চিত্তে দাঁড়িয়ে থাকল। পুনরায় বোর্ডে লিখল, আপনি আর চাকরি করবেন না? শ্রেয়ান নিরুদ্বেগ বোর্ডে লিখল, চাকরি করলে আপনাদের সময় দেব কি করে? আপনি একা একা দুজন নিয়ে পেরে উঠবেন না। ইরা কপাল কুঁচকে তৎক্ষণাৎ লিখল, এ কেমন কথা, কাজ হলো পুরুষ মানুষের সৌন্দর্য মর্যাদা শিরদাঁড়া সোজা করে চলার একমাত্র মাধ্যম। পৃথিবীর সবাই করে। তারা কি পরিবারকে সময় দেয় না? কাজ করে দিনশেষে যখন ক্লান্ত বদনে বাড়িতে ফিরবেন তখন পরিবার আপনার সেই ক্লান্তি দূর করবে। এটাই সৌন্দর্য। আর আমি একা কোথায়, মা বাবা মিলা আছে। আমি পারবো, এর থেকেও বিশাল আর কঠিন দায়িত্ব পালন করে এসেছি। মেয়েটির মাথায় ঠেকানো শ্রেয়ান থুতনি। অলস গতিতে বেঁকে যায় শ্রেয়ানের ওষ্ঠদ্বয়। লিখল, দিন শেষে কেউ যদি তার নরম স্পর্শ মাখা যত্ন দিয়ে ক্লান্তি দূর করে তবে কাজ না করে তো উপায় নেই। টুকিটাকির মা কি তা পারবে? ইরা হেসে উঠল। চঞ্চল হাতে লিখল, খুব পারবে। তবে তো কাল থেকেই কাজে লেগে পড়তে হবে, শ্রেয়ান লিখল। সেখান থেকেই শ্রেয়ানের কর্মক্ষেত্রে ফেরার প্রক্রিয়া শুরু হয়। এই কর্মক্ষেত্রে বিগত 6 বছর ধরে শ্রেয়ান কর্মরত। অভিজ্ঞ এবং স্বনামধন্য। 2 সপ্তাহ লেগে গেলেও তার কর্মক্ষেত্র থেকে তার তলব আসে। রুমের দরজায় কেউ নক করতেই শ্রেয়ান ধ্যানচ্যুত হল। সুমনা হাত ছেড়ে বলল, শ্রেয়ান 1:30টা বেজে গিয়েছে, বাবুদের দে, আমি গোসল করিয়ে ফেলি। শ্রেয়ান গলা উঁচিয়ে বলল, ভেতরে এসো মামনি। সুমনা মাথা ঢুকিয়ে বিক্ষিপ্ত মেজাজে বলল, কতবার বলি 12টার মধ্যে ওদের গোসল করাবি। 1:30টা বেজে গিয়েছে, ঠান্ডা লেগে যাবে। শ্রেয়ান বিছানা ছেড়ে উঠে বলল, আজ একটু দেরি হয়ে গেল। শ্রবণ ঘুম, ওকে আজ গোসল করানোর প্রয়োজন নেই। তুমি ইরামকে করিয়ে দাও। সুমনা নাতনিকে নিয়ে নিজের বাথরুমে ঢুকল। ইরা গেল রান্নাঘরে। কিন্তু বিপত্তি বাঁধল, ইরাম পানি দেখতেই গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল। শ্রেয়ান মাত্রই কাপড় বদলাতে নিয়েছিল। মেয়ের চিৎকার এসে কোমরে গামছা নিয়েই ছুটে বেরিয়ে গেল। এক দৌড়ে মায়ের ঘরে যেতেই ইরাম সবেগে ঝুঁকে গেল তার দিকে। সুমনা হতবাক, সে অবাকের সুরে শুধায়, কি হলো, পানি দেখতেই কাঁদল কেন? শ্রেয়ান মেয়েকে কোলে নিতে নিতে বলল, পানি দেখলে ভয় পায় মামুনি। আমি ভুলেই গিয়েছিলাম বলতে। তাকে কলাকৌশলে গোসল করাই আমি। দেখবে, আসো। শ্রেয়ান হেসে বলল। উদাম গায়ে সে বাথরুমে ঢুকে গেল। ইরাম ভয়ার্ত দৃষ্টিতে আশপাশে অবলোকন করে, অতঃপর ঠাটিয়ে বাবার গলা জড়িয়ে ধরে বসে রইল। শ্রেয়ান ধীরে ধীরে উষ্ণ পানি নিজের গায়ে ঢালতে লাগল। অমনি বাচ্চা মেয়েটি ছটফটিয়ে উঠল। তবুও ভয় তাকে গ্রাস করতে পারল না, কারণ সে জানে সে বিশ্বস্ত একটি বুকে আবদ্ধ। সুমনা ডানে বামে মাথা নাড়ল। বলল, বাবার তো চাকরি শুরু হয়ে যাচ্ছে। তখন কিভাবে গোসল করাবো? শ্রেয়ান মলিন হেসে মেয়ের ভেজা পল্লবে ঠোঁট ছুঁয়ে দেয়। বলে, মা দাদুমনিকে বলো আমাদের দুঃখী করো না। আজকের দিনটা তো আমাদের উপভোগ করতে দাও। কালকেরটা কালকে দেখে নেব। সুমনা হেসে উঠল। বাবা মেয়ের এমন অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত ধীরে ধীরে জীবনের সুখের খাতায় লিপিবদ্ধ হতে লাগল। তেমনি মাতৃদুগ্ধ হারা ছেলেটির জীবনে যুক্ত হয় মায়ের উষ্ণ কোল, পেট ভরে সুস্বাদু খাবার খাওয়ার আনন্দঘন মুহূর্তগুলো। একে একে সকল ক্লেশ কাটতে লাগলো কাকতালীয়ভাবে দেখা হয়ে যাওয়া দুটি মানুষের জীবন থেকে। পরদিন শ্রেয়ান মেডিকেল চেক আপ সহ অফিসিয়াল সকল কার্যক্রম সম্পন্ন করে। এবং সেখান থেকে সুনিশ্চিত হয়ে বাড়িতে ফিরল আগামীকাল থেকে তাকে জবে জয়েন করতে হবে। সেই নিয়মানুযায়ী শ্রেয়ান পরদিন সকালে যথারীতি কর্মক্ষেত্রে ফিরল। তার 1 সপ্তাহের মধ্যেই শ্রেয়ানের ফ্লাইটের শিডিউলও এসে যায়। সেদিন বুধবার। FAA ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ফ্লাইটটির উড্ডয়নের ভারপ্রাপ্ত শ্রেয়ান। দুপুর 3টায় শ্রেয়ান ব্যাগপত্র গুছিয়ে ছেলেকে কোলে নিয়ে নিজের রুম থেকে বের হয় শ্রেয়ান। মুখটি খানিক মলিন তার। ভরপুর এই সংসারটা ইদানিং তার মাঝে অলসতা সৃষ্টি করছে।
ইচ্ছে করে জনমভর তাদের হাসি দেখে দিন কাটাক। শ্রেয়ানের মলিনতা আরেকটু বাড়িয়ে দিল মায়ের মলিন মুখ আর মেয়ের কড়া দৃষ্টি। সকাল থেকে তার উপর ক্ষেপে আছে মহারানী। বহুবার আহ্লাদ করেছে, জিজ্ঞাসা করেছে, কিন্তু মেয়ের থেকে বিন্দুমাত্র পাত্তা পায়নি শ্রেয়ান। তার মন খারাপে ঘি ঢালার মতো কাজ করল হাস্যোজ্জ্বল মুখে ইরা ঘর থেকে তার ট্রলিটা টেনে বের হতেই। শ্রেয়ান মুখ বিকৃত করে ঘাড় ঘুরিয়ে তাকায় তার পানে। কত বড় নির্দয় নারী হলে স্বামীর যাত্রাকালে দাঁত কেলিয়ে হাসে। শ্রেয়ানের অমন দৃষ্টি দেখে ইরা খানিক ভরকালো। ভ্রু নাচিয়ে শুধায়, কি? শ্রেয়ান জবাব দিল না, মুখ ঘুরিয়ে নেয়। ইরা কাঁধ ঝাঁকালো। সুমনা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আয়াতুল কুরসি পড়তে ভুলবি না, কিন্তু নিজের খেয়াল রাখবি। আমায় প্রতি মিনিটের খবর পাঠাবি। দেখ শ্রেয়ান, ব্যস্ততার অজুহাত যেন আমি না শুনি। শ্রেয়ান হাসল। বিগত বহু বছর ধরে এই এক কথা শুনতে শুনতে সে অভ্যস্ত। সে ঘাড় কাত করে মেয়ের দিকে তাকায়। থমথমে মুখ ইরামের। মায়ের বুকে বসে তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বসে আছে। শ্রেয়ান কপাল কুঁচকে শ্রবণকে একটা চুমু দিয়ে তাকে মায়ের কোলে দিয়ে দিল। মেয়ের দিকে তাকিয়ে বলল, মায়ের বুকে বসে দাপট দেখানো হচ্ছে? কি ভেবেছ ওখানে থাকলে আমি তোমায় ছুতে পারবো না? তবে তুমি ভুলেই দেখো। বলেই শ্রেয়ান ইরার বুক থেকে বাজপাখির মতো ছিনিয়ে আনল ইরামকে। ইরাম বড়সড় এক চিৎকার জুড়ে দেয়ার আগেই শ্রেয়ান তাকে সোফায় শুইয়ে দিয়ে অঝরে চুমু দিতে শুরু করল। পেটে দাড়িযুক্ত মুখটি ঘষে দিতেই ইরাম বিরক্তি আর রাগে চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু তবুও শ্রেয়ান ছাড়ল না। চুমুর বর্ষণ তখন আদর আর বিদায় বেলার বেদনায় পরিণত হল। মেয়ের মাথাটা বুকে চেপে ধরে শ্রেয়ান ছলছল নয়নে বলল, পাপার গম্ভীর বাচ্চা, পাপা তোমায় খুব মিস করব। গোসল করতে গেলে, খেতে গেলে, ঘুমাতে গেলে তোমার কথা খুব মনে পড়বে। তোমার দুষ্টু ভাই তো মাকে পেয়ে আমায় ভুলে গিয়েছে। কিন্তু তুমি আমায় ভুলে যেও না, ঠিক আছে? পাপা এসে আবার তোমার সব কাজ আমি করব, আচ্ছা? শ্রেয়ান মেয়েকে আরো দীর্ঘক্ষণ আদর করে উঠতে গেলে তার কলারটা আটকে গেল ছোট্ট হাতের মুঠোয়। ইরাম অশ্রুসিক্ত নয়নে শ্রেয়ানের কলার চেপে ধরে শুয়ে আছে। শ্রেয়ান ম্লান হেসে মেয়ের ছোট্ট বুকটিতে আলতো মাথা রেখে বলল, পাপাকে যেতে দেবে না? পাপা থাকবো তোমার কাছে। পা 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 হঠাৎ করছি ইরাম সুর টেনে টেনে পাপা বলতে লাগলোট। শ্রেয়ান খুশিতে আত্মহারা হয়ে গেল। মাকে আর ইরাকে দেখিয়ে বলল, দেখেছ, আমায় পাপা বলেছে। আমি বলেছিলাম না ও আমায় পাপা বলে। ইরা অবুঝপানে তাকিয়ে রইল হাসিমাখা মুখটির দিকে। তবে আনন্দের কারণ যে তার মেয়ে এটা বুঝতে পারল। মলিন হাসল সে। অন্তরালে সবসময় একটা প্রার্থনাই, এই সুখ যেন স্থায়ী হয়। সুমনা ছেলের খুশি মন ভরে দেখল। সময় ফুরিয়ে আসে। ছেলের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা শাহেদ চৌধুরী তাড়া দিল ছেলেকে, ওদিকে তোমার সময় সংকটে পড়তে হবে শ্রেয়ান। তাড়াতাড়ি বের হও। ছেলে মেয়েকে আদর করে শ্রেয়ান উঠে দাঁড়ায়। দরজা পর্যন্ত যেতে যেতে কয়েকবার পিছু ফিরে তাকায় ইরার হাস্যোজ্জ্বল মুখটির দিকে। উসখুসকর অন্তঃস্থল সামলে উঠতে পারল না শ্রেয়ান। মনটা যে পড়ে থাকতে চায় ওই মানুষটার আশেপাশে। নিজেকে দমাতে দমাতে লিফট পর্যন্ত গেলেও শ্রেয়ান আর পারল না। সে ট্রলি ছেড়ে বাবাকে বলল, পাপা আমি মানিব্যাগ আনিনি, আমার সব কার্ড সেখানে। তুমি নিচে যাও, আমি আসছি। সে কি? সব কিছু মনে করে গুছিয়ে নেবে না? কেমন কাণ্ডজ্ঞানহীন তুমি! যাওয়ার সময় বকছ কেন? শ্রবণকে কোলে নেওয়া সুমনা বিরক্তি প্রকাশ করে বলল। শ্রেয়ান দ্রুত কদম ঘরের দিকে ফেলতে বলল, তোমরা আগাও, আমি মানিব্যাগ খুঁজে নিয়ে আসিট। ইরা আমার মানিব্যাগটা দিন। চেঁচিয়ে বলতে বলতে শ্রেয়ান ছুটে গেল ঘরে। মিলা ইরামকে নিয়ে সুমনা আর শাহেদের সাথে নেমে গেল। শ্রেয়ান হাওয়ার বেগে ঘরে ঢুকল। ইরার হাতটি মুঠোবন্দি করে টানতে টানতে তাকে নিয়ে ছুটতে লাগল। ইরা আশ্চর্য হয়। ছুটতে ছুটতে অস্ফুট স্বরে আউ শব্দ করে কত কিছু বলছে সে। নিজেদের কক্ষে ঢুকতেই দরজাটি সবেগে বন্ধ হয়ে গেল। উগ্র হাতে কেউ এক পাক ঘুরিয়ে ধাক্কা দিতেই দরজায় লেপ্টে গেল ইরার পৃষ্ঠদেশ। সে কি দুর্যোগ! নিজেকে সামলে ওঠার আগেই বিলম্বহীন এক অকল্পনীয় কাণ্ড ঘটে যায়। এতটা অস্থিরতা, অধৈর্যতা! ইরা আশ্চর্য হতভম্ব হওয়ার সুযোগটুকু পেল না গভীর থেকে গভীরতর সেই স্পর্শের টানাপোড়েনে। আগ্রাসী দুটো ওষ্ঠ ভঙ্গুর মেয়েটির সদ্য প্রেমে পড়া মিঠা মিঠা সেই প্রেমময় সুধারও আস্বাদনে মত্ত। ঠিক যেন বুনো ভীমরুল মধু আস্বাদনে সে নির্দয়, চারম নির্দয়। আস্তিন আঁকড়ে ধরা মেয়েটির হাত আর শক্ত হওয়ার উপায় খুঁজে পেল না। প্রতিটা স্নায়ু সরব নিশ্চল হয়ে পড়ছে। এমন কখনো হয়নি, কখনো না। দু গাল গড়িয়ে অশ্রু গড়িয়ে পড়ল বহুল আকাঙ্ক্ষিত সেই নম্র স্পর্শে। দু গালে পুরুষালী দুই হাত বিগ্রহ লেপ্টে দিল। প্রেমের সেই প্রারম্ভ ঠিক যেন পশ্চিমা হাওয়ার ন্যায় তীব্র তাণ্ডব চালালো ইরার মাঝে। বাহু গড়িয়ে পুরুষালী দু হাত ঠেকল নগ্ন কোমরে। ললাটে ললাট ঠেকল নাকে নাক। বদ্ধ নেত্রে ঘন ঘন নিঃশ্বাস ফেলে শ্রেয়ান ফিসফিসিয়ে বলল, আই উইল মিস ইউ ইরা, আমার জীবনের আগত প্রতিটা মুহূর্ত আরও দুঃসহ করে তুলবে আপনার থেকে আর আপনার সন্তানদের থেকে দূরত্ব।
ইস, আপনি নিদারুণ যন্ত্রণা দিতে জানেন ইরা। এর শোধ আমি নেব ফিরে এসে। আমার অপেক্ষায় থাকবেন। এত এত মোহনীয় শব্দ আবেগের সাথে পেরে না উঠেই বেরিয়ে আসে। নয়তো বাস্তবিকতা যে নিষ্ঠুর, এই মোহনীয় শব্দগুলো একটু আলোড়ন সৃষ্টি করতে পারল না ইরার মাঝে। সে তো তখনও বদ্ধ নেত্রে সেটে আছে। চোখের পাতায় ছুঁয়ে গেল দুটি ভেজা ঠোঁট। পরপরই নাকের ডগা। দুটো দেহ বিচ্ছিন্ন হয়ে যেতেই ইরা তোরাক দৃষ্টি মেলল। সম্মুখে কেউ নেই। ছুটে বের হয় ইরা। সদর দরজায় এসে গতিরোধ হয় তার। লিফট ততক্ষণে বন্ধ হয়ে যায়। মানুষটাকে চোরা চোখে আর এক পলক দেখার সুযোগ হলো না ইরার। তবে রেখে যাওয়া ভালোবাসার সেই তীব্র স্ফুলিঙ্গ যেন জ্বলজ্বল করছে ইরার চোখ মুখের। একজন আদর্শবান দায়িত্বশীল স্বামী নামক বটবৃক্ষ এতটাই ক্ষমতাবান যে সশরীরে অনুপস্থিত থাকলেও তার সৌন্দর্য জ্বলজ্বল করে তার স্ত্রীর মাঝে। আরশির সামনে দাঁড়ালে বিগ্রহ লেপ্টে যাওয়া সেই লালচে গাল লাজে ভরা চাহনি মানুষটার ভালোবাসায় সেজে ওঠা ইরার মাঝে অন্যরকম এক সৌন্দর্য ভেসে উঠল। সে কি অদ্ভুত অনুভূতি! 25টা বছর জীবন আর বেঁচে থাকার জন্য লড়াই করতে করতে যখন সমাজও ডিভোর্সি বলে বিতাড়িত করতে চেয়েছিল, ঠিক তখনই সৃষ্টিকর্তা সেই ডিভোর্সি মেয়েটিকে সব দিক থেকে পূর্ণ মর্যাদা, ভালোবাসা আর দায়িত্ববান স্বামী নামক ঐশ্বরিক ক্ষমতা দিয়ে তাকে ঠিক সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করে দিল। বড্ড অদ্ভুত মনে হলো ইরার কাছে বোবা বধির মা মরা ডিভোর্সি এক বাচ্চা সমেত মেয়েটিও যে প্রেমে পড়তে পারে, এটা তার কল্পনাতীত ছিল। ওগুলো তো কপাল পড়া মেয়েদের জন্য নয়। তবে কেন তার জীবনে এত এত সৌন্দর্য, সুখ আর প্রেম নিয়ে হাজির হলো শ্রেয়ান? ইরা রজে সহ্য হয় না এত সুখ, কারো প্রেমে পড়ায় এত সুখ কেন? অপেক্ষাতেও রাজ্যের সুখ ইরার মাঝে ইদানিং হুটহাট সাজগোজের স্পৃহা দেখা যায়, লাজুকতা দেখা যায় লোকটির দিকে, আর চোখে তাকানো হয় লুকিয়ে লুকিয়ে। অমায়িক লোকটির অপার্থিব সৌন্দর্য চোখ মুদে নেওয়া হয়। সংসার নামক শব্দটি শুনতাই যার মাঝে ঘৃণা অনুভব হতো, আজ সেই মেয়েটি কারোর সংসার করার জন্য মুখিয়ে আছে। কে জানতো পুরো জীবন মানুষের মন আর জীবন থেকে বিতাড়িত হয়ে আসা ভঙ্গুর মেয়েটির জন্য এত ভালোবাসা অপেক্ষা করছে। পরিণতি যদি এতটা সুখের হয় তবে দুঃসহ সেই ধৈর্য ধরতে কিসের বিবাদ? সৃষ্টিকর্তা আছেন তো। সেদিনের পর ঠিক 2 দিনের দিন ইরার অপেক্ষাদের মিষ্টতা আরেকটু বাড়িয়ে দিয়ে ফোনের স্ক্রিনে একটা ছোট্ট বার্তা ভেসে উঠল। ছেলে মেয়ে আর সংসারের মাঝে ব্যস্ত সময় কাটাতে থাকা ইরা ঘরে এসে যথারীতি একবার হলেও ফোনটা চেক করে। কিন্তু প্রতিবার নিরাশা হলেও সেদিন আর নিরাশা হতে হয়নি। কাঙ্ক্ষিত মানুষটির থেকে বার্তা এসেছে দেখতেই ইরার দেহের প্রতিটা স্নায়ুতে উল্লাস ছেয়ে গেল। অনুশোচনা, অনুতপ্ততায় জর্জরিত একটি বার্তা দেখতেই ইরা ফিক করে হেসে উঠল। আমার করা কাজটা কি অনুচিত ছিল? আমি কি অতিরিক্ত করে ফেলেছি? আপনি নিশ্চয়ই আমায় খারাপ ভাবছেন। আমি আসলে ওভাবে না, মানে আমি নিজেকে সামলাতে পারিনি। বারবার মনে হয়েছিল একটু ছুঁয়ে না দিলে অনর্থ ঘটে যাবে। আমি কাজে মনোযোগী হতে পারবো না। আপনি কি রাগ করেছেন? আমার আরও সময় দেয়া উচিত ছিল আপনাকে। আমি দুঃখিত ইরা। প্রেমে পড়লে মানুষ অদ্ভুত আচরণ করে। নয়তো 2 বাচ্চার মা এই ইরা নামক মেয়েটি কেন অদ্ভুত আচরণ করছে? হাত পা কাঁপছে কেন? বুকটা হাঁপড়ের মতো লাফাচ্ছে কেন? কই আগেও তো থেকেছে পুরুষ মানুষের সান্নিধ্যে 1-2 দিন নয়, বরং পুরো 4টা বছর। তবে কেন এত নতুনত্ব? হাত দুটো কাঁপছে অস্বাভাবিকভাবে। চোখ মুখ গরম হয়ে গিয়েছে ইরার। অনুভূতির সেই তীব্রতা সামাল দিতে দিতেই ইরা অস্বাভাবিক আচরণ করে বসল। থম মেরে বসা মস্তিষ্ক নিয়ে কম্পিত হাতে লিখে বসল। আমি আরও আগে আশা করেছিলাম। মেসেজটি পাঠিয়ে ইরা নিজের কপাল চাপড়াতে লাগল। মতিভ্রষ্ট হয়েছে তার, নিশ্চিত সে নির্লজ্জের মতো এটা কিভাবে লিখল। ইরা এলোমেলো দৃষ্টি ফেলতে লাগল। কি করবে কি করবে? বহু চেষ্টা করল ইরা, কিন্তু মেসেজটি ডিলিট কিভাবে করে সেই উপায় খুঁজে পেল না। ততক্ষণে অনর্থ ঘটে যায়। ইরার চোখ বড় বড় হয়ে গেল শ্রেয়ানের কল ভেসে উঠতেই। লজ্জায় রাগে ইরা ফোন ছুঁড়ে মেরে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। অন্যদিকে শ্রেয়ান হতভম্ব হয়ে মেসেজটির দিকে তাকিয়ে আছে। আরও আগে? তার মানে সে লেট করে ফেলেছে? ইরা আরও আগে আশা করেছিল। কলটি কেউ রিসিভ না করতেই শ্রেয়ান একের পর এক মেসেজ দিতে লাগল। কিন্তু কোন ফিরতি বার্তা আসলো না। নিরুপায় শ্রেয়ান মায়ের কাছে ফোন দিল। সে জানায় ইরা গোসলে গিয়েছে। রাত হয়ে গেলেও যখন ইরার সাথে যোগাযোগ করতে পারল না শ্রেয়ান, তখন সে বুঝে নেয় মেয়েটি মুখ লুকাচ্ছে তার থেকে। সেই লুকোচুরির স্থায়িত্ব হলো ঠিক 20 দিন। টানা 20 দিন পর শ্রেয়ান তার টাফ শিডিউল সামলে সেদিন ছোট্ট একটা ন্যাপ পায়। মাত্র 2 দিনের একটা বিরতি। দিনটি ছিল বুধবার। বাবাকে ছাড়া শ্রবণ দিব্যি সুখে দিন কাটালেও ছোট্ট ইরামের মাঝে খানিক পরিবর্তন দেখা যায়। সে যে অবচেতনেও কাউকে খুঁজে বেড়ায়, বায়না ধরে, জেদ ধরে, রাগ দেখায়, কান্না করে। ইরা বোঝে মেয়ে শ্রেয়ানকে খুঁজছে। রাত 9:30। আজ ঘরময় কেমন আনন্দঘন পরিবেশ। আজ শ্রেয়ান আসবে। ভাইয়ের আগমনে সুস্মিতা বিকালেই এসে পড়ে বাড়িতে। একদিন থাকবে ভাইয়ের সাথে। সুস্মিতা এসেই ইরার সাথে কাজে হাত বাটায়।
আজ হরেক রকমের রান্না হয়েছে বাড়িতে, সব শ্রেয়ানের পছন্দের। বিকাল থেকে ইরা এগুলো রান্না করেছে। সুস্মিতা আর সুমনা শ্রবণ আর ইরামকে সুন্দর পোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে আছে। অতঃপর কাঙ্ক্ষিত সময়টা এসে গেল। কলিং বেল বাজতেই মিলা ছুটে গিয়ে দরজা খুলল। খুলতেই শাহেদ চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখটি ভেসে উঠল হাতে ছেলের ট্রলি। সুমনা আর সুস্মিতা বাচ্চাদের নিয়ে দরজার কাছে এগিয়ে যায়। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা শ্রেয়ান ঠোঁট ছড়িয়ে অলস গতিতে হাসল দাদুম্নির কোলে ছেলেকে লাফাতে দেখে। ছেলের ঝুলন্ত ফোলা ফোলা দুই গাল দেখতেই চোখে মুখে ছেয়ে যায় প্রশান্তি। অবশেষে তারা বাবা ছেলে অভিশপ্ত দুঃসহনীয় সেই দিনগুলো কাটিয়ে আজ সুখী শক্তি সামর্থ্যবান। মায়ের দিকে তাকিয়ে শ্রেয়ান হেসে বলল, আসসালামু আলাইকুম মামুনি, কেমন আছো? সুমনা হেসে সালামের উত্তর দেয়। এক হাতে ছেলেকে বুকে আগলে নিল। শ্রেয়ান মায়ের বুকে ঢুকতে ঢুকতে ছেলেকে নিজের কোলে তুলে নিল। ছেলের ঘাড়ে মুখ গুজে দিয়ে বহুদিনের তৃষ্ণার্ত পিতৃত্বকে শান্ত করল। সুমনা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস কেন? আগে বসো, বাচ্চাদের একটু কোলে নে। একজন তো রীতিমতো সবাই আর সাথে আরই কেটেছে, তার যে শুধু বাবাকেই চাই। শ্রেয়ানের দৃষ্টি চকচক করে উঠল। উজ্জ্বল দৃষ্টি এদিক ওদিক নিক্ষেপ করতেই মিলার পেছনে বোনের কোলে থাকা গম্ভীর মুখটি দৃষ্টি কাড়ল। দৃষ্টি ম্লান হয় অভিমানী দৃষ্টি দুটি দেখতেই। তার মানে ছোট্ট মেয়েটি তাকে মনে রেখেছে। সে ছেলেকে মায়ের কোলে দিয়ে এগিয়ে যায় মেয়ের কাছে। হাঁটুতে হাত রেখে নুয়ে যায় গম্ভীর মুখটির দিকে। ভ্রু নাচিয়ে শুধায়, হাই গম্ভীর বাচ্চা, আপনার কি বিরক্তিকর এই মানুষটাকে মনে আছে? ইরামের গম্ভীর মুখটিতে কোনরূপ ভ্রুক্ষেপ দেখা গেল না। সে চুপচাপ তাকিয়ে। শ্রেয়ান পুনশ্চ হাত বাড়িয়ে দিয়ে বলল, পাপার জান, পাপাকে মনে আছে? এসো পাপার কোলে এসো। ইরামের মাঝে তখনও কোন পরিবর্তন দেখা গেল না। শ্রেয়ান এবার খানিকটা ব্যথিত হল। তার মানে ইরামের মনে নেই তাকে। সে ব্যথিত কণ্ঠে বলল, ওহ, আপনার মনে নেই পাপাকে? তবে আমি চলে যাব? আপনি বিরক্ত হচ্ছেন? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলেই শ্রেয়ান মেকি রাগ দেখিয়ে পিছু ঘুরে পা বাড়ায়। অমনি ছোট্ট একটি থাবা এসে গুটিয়ে রাখা শার্টের আস্তিন আঁকড়ে ধরল। শ্রেয়ান চমকালো। কপাল কুঁচকে ফিরে তাকালে একটি কড়া দৃষ্টি নজরে আসল। সেই চিরচেনা কড়া দৃষ্টি দেখতেই শ্রেয়ানের মধ্যে উৎফুল্লতা বাড়তে লাগল। ছোট্ট থাবাটির দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, না, আমি আর বিরক্ত করব না তোমায়। আমি চলে যাচ্ছি। টাটা, বাই বাই। বলেই শ্রেয়ান শার্টের আস্তিন ছাড়িয়ে পা চালালো। মিনিট এক পার হয়ে গেলেও যখন ছোট্ট মেয়েটির কোন আওয়াজ পেল না, তখন দরজা পর্যন্ত এগিয়ে যাওয়া শ্রেয়ান পিছু ফিরে তাকায়। ঠিক ছোট্ট মেয়েটির চোখে চোখ রাখল। সহসা ইরাম ছলছলে নয়নে ঠোঁট উল্টে চিৎকার করে কেঁদে উঠল। চোখে মুখের সে বেহাল অবস্থা শ্রেয়ান উচ্চস্বরে হেসে উঠল। ছুটে এসে মেয়েকে এক প্রকার ছিনিয়ে নেয় সুস্মিতার কোল থেকে। বুকে চেপে ধরে হড়বড়িয়ে বলে, পাপা, যাচ্ছি না মা। এই তো পাপা, তোমার কাছেই আছি। দেখো পাপা, কোথাও যাচ্ছি না। এই মিলা, দরজা আটকাও। দেখাও আমার মেয়েকে, তার পাপা কোথাও যাচ্ছে না। মিলা দরজা আটকে দিল। শ্রেয়ান বদ্ধ দরজা দেখিয়ে কান্নারত ইরামকে বলল, দেখো মা, দরজা বন্ধ করে দিয়েছি। পাপা কোথাও যাচ্ছি না। ইরাম সতর্ক দৃষ্টিতে একবার দরজা আরেকবার বাবার মুখটি দেখল। বাবা চলে যাবে না আশ্বস্ত হতেই সে নীরবে বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুয়ে রইল। বসার ঘরের সকলে ম্লান হাসল বাবা মেয়ের বন্ধন দেখে। বসার ঘরের এক কিনারা থেকে উকি দেয়া সুডৌল মুখটিতেও হাসি ফুটে উঠল। সুস্মিতা এগিয়ে এসে ভাইয়ের শার্টের আস্তিন চেপে ধরে আহ্লাদি স্বরে বলল, আমার চকলেট এনেছো? বেশি করে এনেছো তো? শ্রেয়ান কিছু বলার আগেই সুমনা তেতে উঠল। এই শুধু তোর কি, ওখানে আমারও চকলেট রয়েছে। মামুনি, বুড়ো মানুষেরা এত চকলেট খায়? সুস্মিতার অসন্তোষ মাখা কণ্ঠ। সুমনা ফের তেতে উঠে বলল, এই সুস্মি, মোটেও আমায় বুড়ি বলবি না। চকলেট খেতে বয়স লাগে? এক হাতে ছেলে আরেক হাতে মেয়েকে নিয়ে সোফায় বসা শ্রেয়ান হতাশার নিঃশ্বাস ফেলল মা বোনের কলহে। সে বলল, ওই যে ছোট্ট ট্রলিটাতে সব চকলেট, যত ইচ্ছে তত খেও, তবুও ঝগড়া বন্ধ করো। বলেই শ্রেয়ান এলোমেলো দৃষ্টি ফেলল। তৃষ্ণার্ত দৃষ্টি একটা চোরকে খুঁজতে ব্যস্ত নির্দয় নারী যাওয়ার সময় হাসতে হাসতে পিছু ঘুরে আর বাড়ি ফেরার পর লুকিয়ে বসে। আজ বেশ বোঝাপড়া হবে মিচকে চোরের সাথে। অনুভূতি চোর এলোমেলো দৃষ্টিতে তাকাতে তাকাতেই শ্রেয়ানের ভ্রু কুঁচকে গেল। বসার ঘরের এক কিনারা থেকে সাদা একটি কাপড় সরব সরে যেতেই ঠোঁটের কোনা বেঁকে যায় অলস গতিতে। সে ব্যস্ত কণ্ঠে মাকে বলল, মামুনি, গায়ে প্রচুর ধুলো ময়লা, তুমি ওদের একটু রাখো। আমি হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, দে, তাড়াতাড়ি যা। তুই এই ময়লা হাতে ওদের ধরেছিস কেন? সুমনা বাচ্চাদের নিয়ে নিতেই শ্রেয়ান কোনোরকম লম্বা লম্বা পা ফেলে বসার ঘর পেরুল। বসার ঘর পেরুতেই সে উকি দিয়ে একবার ব্যস্ত মা বোন আর বাবাকে দেখে নেয়। অতঃপর উগ্র হাতে পায়ের জুতো জোড়া খুলে ছুঁড়ে মারল। বাঁকা হেসে বিড়বিড় করে,
20 দিনের লুকোচুরি খেলা এবার শেষ বিবিজান। আপনার আজ খবর আছে। শ্রেয়ান সতর্ক দৃষ্টি ফেলে এক দৌড় লাগালো। অনুভূতি চোর ইরা ভয়ার্ত দৃষ্টি ফেলে ছুটছে হাওয়ার বেগে। নিজের ঘরে ঢুকে দরজা লাগানোর জন্য পিছু ঘুরতে গেলেই চোখের পলকে কেউ ছুটে এসে ক্ষিপ্র বেগে তার পেট জড়িয়ে এক পাক ঘুরিয়ে পাজাকোলা করে তুলে নেয়। হঠাৎ আক্রমণে হীরা ভয়ার্ত কণ্ঠে অস্ফুট শব্দ করে উঠল। পা দিয়ে দরজা আটকে শ্রেয়ান এক প্রকার ছুঁড়ে মারল তাকে বিছানায়। আঙুলের ভাঁজে আঙুল দেবে গেল। নিজের উপর ভারী এক তনু দেবে যেতেই লাজে জর্জরিত ইরা বদ্ধ নেত্রে সেটে গেল গদিতে। অথচ ঠোঁটের কোণা ঠিকরে বেরিয়ে আসছে চাপা হাসি। আজ লোকটা তাকে ছেড়ে কথা বলবে না, সে জানে ঝড় থামল ক্ষীণ সময়ের ব্যবধানেই। অবাক হয় ইরা। গোলদেশে মুখ গুজে থাকা মুখটি সহ দেহ নিশ্চল। ইরা বেশ সময় নিয়ে চোখ খুলল সরব। শ্রেয়ান ঘাড় থেকে মুখ তুলে তাকায় মেয়েটির দিকে। চোখে চোখ মিলে যেতেই ইরা হড়বড়িয়ে আবার ঠাটিয়ে চোখ বন্ধ করে নেয়। ঠোঁট ঠোঁট চেপে আটকানো ঠিকরে বের হওয়া লাজমাখা হাসি। শ্রেয়ান মিটিমিটি হেসে দেখে সেই চাপা হাসি রোধ করার প্রয়াস। হাত বাড়িয়ে দুগাল চেপে নিজের দিকে মুখ ফিরায় সে, কিন্তু ইরা জোরপূর্বক আবার ঘাড় কাত করে নেয়। শ্রেয়ান ফের গাল চেপে নিজের দিকে মুখ ফেরায়, মেয়েটি আবারও ঘাড় কাত করে নেয়। শ্রেয়ান আবারও গাল চেপে মুখ ফেরালো, কিন্তু এবার আর ঘাড় ঘুরাতে পারল না ইরা। চাপা হাসিটুকু ক্ষিপ্র বেগে কেড়ে নিল পুরুষালী ওষ্ঠদ্বয়। দুর্ধর্ষ রাজত্বে 20 দিনের লুকোচুরির শাস্তি দিচ্ছে এক নির্দয় শাসক। সে কি মিষ্টি শাস্তি! তবে এবারের শাস্তিটা একটু বেশিই মিষ্টি, কেননা অপরাধী যে নতশির শাস্তি গ্রহণ করছে, বরং শাসককে আরও উদ্বুদ্ধ করছে শাস্তিদানে। দীর্ঘ বোঝাপড়া শেষ হয় ছেলের চিৎকার কর্ণকুহরে প্রবেশ করতেই। শ্রেয়ান চকিতে মেয়েটিকে ছেড়ে দেয়। ঘাড় কাত নিথর শুয়ে থাকা মেয়েটি ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ধপ করে ইরার পাশে শুয়ে পড়া শ্রেয়ানও লম্বা নিঃশ্বাস ফেলল। হাত বাড়িয়ে মেয়েটির মাথা বুকের উপর উঠিয়ে নেয়। এক হাতে চুলের গোছায় হাত বুলাতে বুলাতে পকেট থেকে ফোন বের করে কিছু লিখল। সেটি ইরার মুখের সামনে ধরতেই ইরা আধো আধো নয়ন মেলে দেখল লেখাটি। সরব উৎকণ্ঠা আছড়ে পড়ল তার মাঝে। হুড়মুড়িয়ে ইরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ছেলের ঘুমের সময় হয়ে গিয়েছে, খাওয়াতে হবে। শুয়ে শুয়ে হাসতে থাকা লোকটির দিকে এক পলক তাকিয়ে ইরা ছুটে বের হয় কক্ষ থেকে। শ্রেয়ান হাসল আবারও মেয়েটিকে পালাতে দেখে। শ্রেয়ান ফ্রেশ হয়ে কাপড় বদলে বের হতেই দেখল মায়ের আঁচলের নিচে লুকিয়ে থাকা ছেলে শব্দ করে আহু শব্দ করে দুধ খাচ্ছে। ইরার থুতনি ঠেকেছে বুকে, সে চুলে হাত গলাতে গলাতে ঘর থেকে বের হয়। মেয়েকে কোলে নিয়ে পরিবারের সাথে খাবার টেবিলে গিয়ে বসল। ইরামের 8.5 মাস বয়স চলছে। এখন একটু আধটু সলিড খাবার তাকে দেয়া হয়। শ্রেয়ান বসতে বসতে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মামুনি, ইরামের জন্য বেরি জাতীয় অনেক ফল এনেছি। এগুলো এই সপ্তাহের মাঝে খাইয়ে ফেলবে। সে খুব মজা করে খাবে দেখো। সুমনা কপাল কুঁচকে বলল, সবজি সিদ্ধ দিচ্ছি এখনই, যদি এত মজার মিষ্টি খাবার দেই তবে সে এগুলো আর খেতে চাইবে না। খাবে মামুনি, নিয়ম করে সব উল্টেপাল্টে দিলেই খাবে। শ্রেয়ান নিজেই ব্যাগ থেকে ফলগুলো বের করতে লাগল। বক্সে বক্সে রাস্পবেরি, মালবেরি, ব্লুবেরি, চেরি, কিউই, এভোকেডো, কত কি এগুলো সে বুঝে বুঝে কিনেছে। মেয়ের বারণ তো এই বয়সটাতে এগুলো বড্ড উপকারে আসবে। সে এভোকেডো কেটে সেটি ম্যাশড করে মেয়েকে নিয়ে সোফায় বসল। ইরামের মুখের সামনে ধরলে ইরাম চোখ পিটপিট করে তাকালো বাবার দিকে। শ্রেয়ান হেসে বলল, আমার মা খাবে না? পাপা খাইয়ে দিচ্ছি তো। ইরাম নীরবে মুখে তুলে নেয়। সুমনা বেশ হতাশ হলো বাচ্চা মেয়েটির মুড দেখে। এতদিন তারা কত কি করে একটু খাওয়াতো, অথচ এখন কি ভদ্র বাচ্চার মতো খেয়ে নিচ্ছে। ছেলে ঘুমিয়ে পড়লে ইরা তাকে কোলে নিয়েই বেরিয়ে আসে। সে একা ঘরে কখনো রাখে না। বাচ্চাদের বাবার কাঁধে শুয়ে শুয়ে গুনগুন করতে থাকা ইরামেরও ততক্ষণে আরামের ঘুম নেমে আসলো চোখে। এতদিন তো এই আদরটুকুরই অপেক্ষায় ছিল। আজ যখন পেল সে সর্বশান্ত। খাওয়া দাওয়া শেষ হতেই সুমনা ছেলের কাছে গিয়ে বলল, দাদুমনিদের আজ আমার কাছে দে। ওরা তো ঘুমিয়েই পড়েছে, সমস্যা হবে না। কতদিন পর এসেছিস, একটু বিশ্রাম নেয়ার সুযোগ পাসনি। আজ ওরা আমার কাছে থাকুক, তুই ভালো করে বিশ্রাম নে। 2 দিনের ন্যাপ, রাত গেলে একদিন শেষ দে। সুমনা হাত বাড়িয়ে দিল ছেলের কাছে। শ্রেয়ান নীরবে কোনো প্রকার দ্বিরুক্তি ছাড়া মেয়েকে মায়ের কাছে বাড়িয়ে দিল। ইরা অবুঝ নয়নে মা ছেলের কাজ দেখছে। সুমনা নাতনিকে কোলে নিয়ে ইরাকে ইশারা করে বলল, ওকে নিয়ে আমার ঘরে এসো। ইরা বুঝল না। সুমনা আবার বলল, আমার সাথে এসো। ইরা নীরবে শাশুড়িকে অনুসরণ করল। সুমনা বিছানার মাঝ বরাবর ভাই বোনকে শুইয়ে দিয়ে ইরাকে পাঠিয়ে দিল। ইরা অবুঝের ন্যায় ছেলে মেয়েকে রেখে বেরিয়ে আসে। বারবার পিছু ফিরে তাকালো সে। ছেলে মেয়ে তো রাতে একবার হলে ওঠে। শাশুড়ির মুখের ওপর নাও করতে পারছে না। সে উসখুস মন নিয়ে চলে এলো। সাদা জামদানি, সাথে হাতে কনে, গলায় স্বর্ণের কিছু অলংকার। উজ্জ্বল শ্যামলা গায়ের বরণ যেন জলজল করছে। ঠোঁট দুটো চেরির ন্যায় রংচঙে হয়ে আছে। এগুলো শাশুড়ির আদেশেই পড়েছে ইরা।
নয়তো এমনিতেই লোকটার সামনে যেতে লজ্জা লাগে, আবার এমন সাজগোজ, সেই সাজগোজের কারণ যখন হয় খোদ লোকটা নিজেই খেয়াল করে, যখন দেখবে তাকে নিশ্চিত প্রচুর লজ্জা দেবে, তখন ইরা কিভাবে সামলাবে? কোথায় মুখ লুকাবে? বলে দেবে মা তাকে জোর করে এগুলো পরিয়েছে। ছিমছাম গরনের দেহটি দুটো হাতের মাঝে আবদ্ধ হতেই ইরা হকচকায়। ঘাড় ঘুরিয়ে তাকানোর আগেই বা কাঁধে একটি দাড়িযুক্ত থুতনি ঠেকল। জড়িয়ে ধরা দুই হাতে রাজলায় থাকা ফোনটি একটু উপরে তুলল শ্রেয়ান। লিখল, ইরা সেজেছেন? হু। ইরা কম্পিত হাত উঠিয়ে শ্রেয়ানের ফোনটিতে ছোট্ট করে লিখল। শ্রেয়ান অলস হেসে আবার লিখল, আমার জন্য? ইরার কান দুটো অনতিবিলম্বে গরম হয়ে উঠল। হাত পা কেমন কাঁপছে। তবুও এই 20 দিনের করা দুঃসহ অপেক্ষা তো সে ভোলেনি। নিজের মধ্যে আগত নতুন এই অনুভূতি ইরা সামলে ওঠার প্রয়াস করে। গোটা এক সংসার জীবন পার করে আসলেও প্রেমে তো সে প্রথম পড়ল, তাই হয়তো অনুভূতিরা এতটা লাগাম ছাড়া। সে কম্পিত হাতটা উঠিয়ে অকল্পনীয় একটি জবাব লিখল। হু। শ্রেয়ান ফের হাসল। মুখের উপর টুপটাপ দুফোঁটা পানি পড়তেই পলক ঝাপটায় সে। মৌসুমের দোরগোড়া থেকে শ্রাবণ পালিয়েছে বহুদিন, তবে এই বৃষ্টি কোত্থেকে আসলো? হুটহাট বাড়িধারার আগমনে ভঙ্গুর দুই যুগলেরা মাঝে কোনরূপ বিরক্তি কিংবা নড়চড় দেখা না গেলেও তাদের মাঝে থাকা অনুভূতিরা বৃষ্টির ফোঁটার গতির ন্যায় নিজেদের তীব্রতা বাড়াতে লাগল। ফোঁটায় ফোঁটায় ভিজে উঠল দুটি বদন। একে অপরের উষ্ণ আলিঙ্গনে প্রকৃতির শীতলতা ফিকে পড়ল। শ্রেয়ান বেশ কিছুক্ষণ সময় নিয়ে লিখল, আমার জন্য সেজেছেন? তবে তো খুশি হয়ে একটু ভালোবাসতে হয়। ভালোবাসা যাবে কি? ভিজে ওঠা নারী অবয়ব আরেকটু সেটে যায় প্রশস্ত বক্ষ মাঝে। শহুরে মৃদু কোলাহলে আড়ম্বরপূর্ণ চারিদিক। স্ট্রিট লাইটের আলো স্পষ্ট রাতের কমতে থাকা জনজীবনের ব্যস্ততা। অথচ অনুভূতির টানাপোড়েনে নিশ্চল দুই মানবী ততক্ষণে ধরিত্রীর সাথে বিচ্ছেদ ঘোষণা করতে মরিয়া হয়ে উঠল। বৃষ্টিভেজা দুটি বদন অনুভূতির জোয়ারে ভাসতে রাজি। শুধু এই জোয়ারে ভাসার শর্ত হচ্ছে এই জীবনে কখনো একে অপরের সঙ্গ ছাড়া যাবে না। তাই তো সযত্নে নারী দেহটি বক্ষমাঝে আগলে নিল সুবিশাল দেহটি। ফোনটি অবহেলায় বেতের সোফায় পড়ে রইল। বারান্দা পেরিয়ে নিজের আদলের কাছে অতি ক্ষুদ্র দেহটি নিয়ে ঘরে ঢুকলে ঘরটি তমসায় মিলিয়ে গেল। অন্ধকার ঘরে সরব জ্বলে ওঠা ওয়ার্ম লাইটের আলোয় তখন স্পষ্ট হয় আরশির সামনে তুলে বসা মানবীর ম্লান বশীভূত নারী অবয়ব। সম্মোহনী দৃষ্টি নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। মনে প্রশ্ন বয়ে চলে, মানুষটার দেয়া অনুভূতি এত তীব্র কেন? যার সামান্য চাহনিতে ইরা দৃষ্টি নত করতে বাধ্য হয়, ছুঁয়ে দিলে তো মরণ নিশ্চিত। ওই গভীর নিটোল দৃষ্টিতে তাকিয়ে থাকার শক্তি এখনো অর্জন করেনি ইরা। পৃষ্ঠদেশ বরাবর ব্লাউজের শেষ বোতামটা খুলে যেতেই নত দৃষ্টি নত শির লেপ্টে গেল অনমনীয় উদ্রে। দেহ থেকে ওই ক্ষুদ্র পোশাকটি সরে গেলেও শাড়ির আঁচলটাকে একটুও নড়বড়ে হতে দেখা গেল না। মেয়েটির থেকে দৃষ্টি সরিয়ে শ্রেয়ান চোখ রাখে ঠিক আরশি বরাবর। দেবে যাওয়া শিরদাঁড়া ফর্সা উন্মুক্ত পৃষ্ঠদেশ অদ্ভুতভাবে পুরুষটির মাঝে কোন অনুভূতির যোগান দিতে পারল না। পারবেই বা কি করে? প্রিয় মানুষটার ব্যথায় যে তার অন্তঃস্থলে ব্যথা অনুভব হয়। লজ্জায় মুখ লুকানো ইরার ভরসার জায়গাটা তার থেকে সরে যেতেই সে গুটিয়ে গেল। জড়সড় হয়ে টুলে বসে রইল সে। শ্রেয়ান তার পিছু গিয়ে দাঁড়ায়। হাঁটু গেড়ে বসে। উত্তপ্ত নিঃশ্বাস নগ্ন পৃষ্ঠদেশে আছড়ে পড়তেই খোলবলিয়ে উঠল ঝিমিয়ে পড়া মেয়েটি। তবে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই শ্রেয়ানের। তার অক্ষিপটে ভাসছে ফর্সা পৃষ্ঠদেশে স্পষ্টভাবে এঁটে থাকা একাধিক চামড়ার বেল্টের আঘাত। কেমন বিবর্ণ সেই রং দেখলেই বুক খামচে ধরে। খুব ব্যথা পেয়েছিল নিশ্চয়ই। বোবা বধির মেয়েটা হয়তো চিৎকার করতেও পারেনি। মেয়েটি কখনোই এমন কিছুর হকদার নয়, তবে কেন তার এই ভয়ঙ্কর পরিণতি? অনুভূতিতে কাবু মেয়েটি হকচকালো নগ্ন পৃষ্ঠদেশে দাড়িযুক্ত মুখটির স্পর্শ পেতেই। কিন্তু তার অনুভূতিরা মুখ থুবড়ে পড়ল পৃষ্ঠদেশে গরম জলের আভাস পেতেই। ইরা সচকিত হয়। মানুষটা কি কাঁদছে? কিন্তু কেন? সে অনুভূতি ব্যক্ত করার সুযোগ পেল না, তার আগেই অজস্র নরম স্পর্শ ছুঁয়ে যেতে লাগল ইরার আঘাতপ্রাপ্ত বিবর্ণ সেই চর্ম। ইরার দেহাবয়ব ম্লান হয়ে আসল। তবে কি আজও মানুষটার ব্যক্তিত্ব পুরুষালী চাহিদার কাছে জিতে গিয়েছে? নয়তো নগ্ন দেহের ঘ্রাণ ছেড়ে কোন পুরুষ স্ত্রীর প্রাক্তনের দেয়া আঘাতে মলম লাগায়? একের পর এক অজস্র চুম্বন প্রয়াসরত ইরার আঘাতগুলো মুছে ফেলতে। কিন্তু তা কি আদৌ সম্ভব? মানুষটার ব্যর্থ প্রচেষ্টা নাকি সফল? ইরা ফুপিয়ে কেঁদে উঠল। ঘাড় ঘুরিয়ে তাকায় অশ্রুসিক্ত পুরুষালী আখিদ্বয়ের দিকে। বিলম্বহীন জীবনের সব ক্লেশ আঘাতকে পিছু ফেলে সবেগে ঝাঁপিয়ে পড়ল মানুষটার বুকে। ঝাঁপিয়ে পড়া দেহটিকে শ্রেয়ান সযত্নে আগলে নেয়। কান্নারত মুখটিতে চুম্বনে চুম্বনে ভরিয়ে তুলল। ফিসফিসিয়ে বলল, আর কখনো আমার ইরার দেহ কেন? তার অন্তরালে লুকিয়ে থাকা মনটিকেও কোন দুঃখ আঘাত ছুতে পারবে না। শুনল না ইরা সেই মোহনীয় দৃঢ় প্রতিজ্ঞা। সে তো মগ্ন সঠিক মানুষটার ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিতে। আর কোন বিলম্ব নয়। এবার একটু সুখ চায় ইরা। অর্ধনগ্ন পৃষ্ঠদেশ বিছানায় ঠেকল।
মুখের সামনে ভেসে উঠল সুদর্শন সেই প্রিয় মুখটি। প্রথমবারের মতো ইরা উদ্যোগে ছুঁয়ে দিল পুরুষালী ওষ্ঠদ্বয়। ক্ষীণ সেই স্পর্শে শ্রেয়ান বিমুগ্ধ। পরমুহূর্তগুলো যেন সুখ ভালোলাগা ভালোবাসার সমারোহে এক সম্মোহিত মুহূর্ত। কেউ কোন কমতি রাখল না একে অপরের বিগত জীবনের ক্লেশ শুষে নিতে। সময়গুলো বহমান। রাতের কয়েক প্রহর কেটে গেল একে অপরের ক্লেশগুলোর সাথে বোঝাপড়া করতে করতেই। ভোররাতে এক নতুন প্রারম্ভে অর্ধসিক্ত দুই মানবীর মাঝে শোভা পায় দুটি নিষ্পাপ প্রাণ, যাদের এক কথায় ইরা আর শ্রেয়ানের প্রাণ ভোমরা বললে খুব একটা ভুল হবে না। ছেলেকে বুকে জড়িয়ে ইরা স্মিত হেসে তাকায় আধো আলোয় স্পষ্ট পুরুষালী মুখটির দিকে। বুকে গাল দাবিয়ে শুয়ে থাকা মেয়ের চুলে হাত বুলাতে থাকা মানুষটার স্থির দৃষ্টি তো কখন থেকে নিবন্ধ অপার্থিব সৌন্দর্যের অধিকারী তার স্ত্রীর মুখপানে। সুখ বলতে এর থেকে অধিক